কার ম্যান্ডেট নিয়ে উনি ওনার মতো একজন অবৈধভাবে ক্ষমতা জবরদখলকারী মানুষ আজকে কার ম্যান্ডেট নিয়ে, দেশের কোন রাজনৈতিক ম্যান্ডেট নিয়ে উনি আজকে এই করিডোর নামক খেলায় মেতে উঠলেন এবং বাংলাদেশকে একটি ধ্বংসের পথে পরিচালনা করলেন, সেটির জবাব কিন্তু ওনাকে ইতিহাসের কাঠগড়ায় অবশ্যই দিতে হবে। বাংলাদেশ নামক একটি স্বাধীন, সার্বভৌম, শান্তিপ্রিয়, সুজলা সুফলা, শস্য শ্যামলা, সুন্দর সুশৃঙ্খল রাষ্ট্রকে কিভাবে একটি ধ্বংসাত্মক, কিভাবে একটি আস্তাকুরের রাষ্ট্রে পরিণত করার চেষ্টায় উনি লিপ্ত হয়েছেন, এর জবাব কিন্তু ওনাকে ইতিহাসের কাঠগড়ায় দিতে হবে। আজকে দেখুন দেশকে কোন ভয়াবহ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। উনি তো ঠিকই বলেছেন, উনি তো যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছেন, উনি তো যুদ্ধের জন্য প্রস্তুত, কারণ উনি জানে যে ৭১-এ সেই মহান স্বাধীনতা যুদ্ধের সময় ওই পাকিস্তানি হানাদাররা এবং তাদের তাবেদাররা রাজাকার আলবদর আল শামসরাও এদেশে যুদ্ধ করেছিল, তারাই বরং যুদ্ধ শুরু করে পরবর্তীতে পরাজিত হয়েছিল। এবং এবারের যুদ্ধটাও যারা শুরু করেছে স্বাধীনতার সপক্ষ শক্তির বিরুদ্ধে, এবারের যুদ্ধটা যারা শুরু করেছে মুক্তিযুদ্ধকে নিশ্চিহ্ন করে দেওয়ার লক্ষ্যে, এবারের যুদ্ধটা যারা শুরু করেছে, আপনি যেমনটি বলছিলেন যে বঙ্গবন্ধুর মুরাল ভাঙাটাই যেন একমাত্র উদ্দেশ্য ছিল, এই উদ্দেশ্যে যারা যুদ্ধ শুরু করেছে তাদের যুদ্ধের প্রস্তুতি যতই বেশি থাকুক, এই বাংলার মানুষকে সাথে নিয়ে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি তাদেরকে এই যুদ্ধে অবশ্যই পরাজিত করবে। সেটা যেই যুদ্ধই বলেন আপনি, মেধার যুদ্ধ বলেন, অনলাইন যুদ্ধ বলেন, অফলাইন যুদ্ধ বলেন, রাজপথের যুদ্ধ বলেন, অথবা সেটা যে ধরনের যুদ্ধ হোক। ৭১ সালেও ওই পৃথিবীর অন্যতম পরাশক্তি হয়েও পাকিস্তান আমাদেরকে দাবিয়ে রাখতে পারেনি। আর এখনো বলছি, ইউনূস যতই চেষ্টা করুক, যতই পুলিশকে মেরে, হাজার হাজার পুলিশকে মেরে, থানা পুড়িয়ে, পুলিশের অস্ত্র লুট করে, দেশের কারাগারগুলোকে ভেঙে চুরে কারাগার থেকে জঙ্গিদের ভেঙে যেতে সাহায্য করে, অস্ত্র লুট করে, যতই এদেশে মবের রাজনীতি, যতই এদেশে অস্ত্রের রাজনীতি, যতই এদেশে সন্ত্রাসের রাজনীতি, যতই এদেশে জঙ্গিবাদের রাজনীতি প্রতিষ্ঠা করুক না কেন, এর বিষ দাঁত আমরা ভেঙে দেবই। আজকে দেখেন কোথায় পরিবেশ চলে গিয়েছে, যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিল আমাদের শামীম মোল্লা, সেই শামীম মোল্লাকে পিটিয়ে মারা হয়েছে তার শিক্ষা প্রতিষ্ঠানে। ৪ ঘন্টা ধরে টানা নির্যাতন করে আমার ভাই, আমাদের ভাই শামীম মোল্লাকে পাশবিকভাবে, অমানবিকভাবে হত্যা করা হয়েছে। আজকে যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেখতে পাই যে তথাকথিত আন্দোলনকারীদের দাবির মুখে ২৫৯ জন ছাত্রলীগের নিরীহ কর্মীকে বহিষ্কার করা, সেখানে হৃদয় রক্তক্ষরণ হয়। আমরা ভাবি যে পৃথিবীর ইতিহাসে এই ধরনের মানবাধিকারের লঙ্ঘনের কোনো সুনির্দিষ্ট ঘটনা রয়েছে কিনা, সেটি আসলেই অবাক করে যে শামীম মোল্লা মৃত ব্র্যাকেটে বহিষ্কারের তালিকায় ১ নম্বরে। আপনি ভাবতে পারেন কতটা জঘন্য, কতটা ঘৃণ্যতম একটি রাষ্ট্র ব্যবস্থা আমাদের দেশকে ঠেলে দিয়েছে এই অবৈধ ইউনূস সরকার। আজকে আপনি একবার চিন্তা করে দেখুন, আজকে স্বাধীনতার সপক্ষ শক্তি নিয়ে যেই অভিনেতা অভিনেত্রীরা কথা বলছেন, তাদের বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে। আজকে সুবর্ণ মোস্তফা, দেশ বরেণ্য, শুধু বলবো না বিশ্ব বরেণ্য একজন অভিনয় শিল্পী বাংলাদেশে, তাকে আজকে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, হত্যা মামলা তাদের বিরুদ্ধে দেওয়া হচ্ছে। সেই টিপকাণ্ড, সেই টিপকাণ্ডের ঘটনা তো আমরা সবাই জানি। একজন নারীর স্বাধীনতায় বাধা প্রদানকারী, একজন নারীর সুষ্ঠু, সুন্দর, সাবলীল চলাফেরায় বাধা প্রদানকারী সেই ঘটনাকে আজকে কিভাবে অভিনেতা অভিনেত্রীদের বিরুদ্ধে ব্যবহৃত করা হচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আজকে কি সুন্দরভাবে মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে আমাদের বাংলাদেশের ক্রিকেটের হোম অফ গ্রাউন্ড বিসিবি, সেই বিসিবি থেকে কিভাবে শত শত কোটি টাকা লোপাট করা হচ্ছে, এবং সেটিকে কিন্তু খুব অকপটেই ওই দুর্নীতিবাজ উপদেষ্টা এবং তার দুর্নীতিবাজ ক্রিকেট বোর্ডের সভাপতি বলছেন যে এক ব্যাংক থেকে টাকা সরিয়ে আমরা অন্য ব্যাংকে রাখছি। কি সেলুকাস, কি বিচিত্র, কি সুন্দর যুক্তি তাদের। আজকে যেখানে দেখেন একজন এই অবৈধ উপদেষ্টা হয়ে তার বাবার লাইসেন্স কাণ্ডকে তিনি কিভাবে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আজকে একজন মানুষকে প্রশ্ন করার কারণে তিনজন সাংবাদিকের চাকরি চলে গেল। ফ্রিডম অফ প্রেস, সংবাদপত্রের স্বাধীনতা, বাক স্বাধীনতা, কিসের স্বাধীনতা, কোথায় স্বাধীনতা আমি জানতে চাই। আপনিও তো একজন সংবাদকর্মী, আপনি বলুন আজকে কোথায় সেই স্বাধীনতা? প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা স্পষ্ট দিয়েছেন, দিক নির্দেশনা হচ্ছে যে যার জায়গায় স্থানে এখন নেতা। আপনি আপনার জায়গায় নেতা, আপনি আপনার সংগঠনের জন্য, দলের জন্য, দেশের জন্য যা করণীয় আপনিই করুন, কাউকে আপনাকে নির্দেশনা দিতে হবে না, কোনো নির্দেশনার দরকার নেই। শেখ হাসিনার থেকে বড় নেতা আমি ইনান বা আমার সহযোদ্ধা সাদ্দাম নয়। সুতরাং শেখ হাসিনা যখন নির্দেশ দিয়ে দিয়েছেন
যে যার জায়গা থেকে কাজ করবে, যে যার জায়গা থেকে সেই নেতা হিসেবে রোল প্লে করবে। সুতরাং আপনি সেটি করুন, শেখ হাসিনার নির্দেশনাটুকু পালন করুন। আর যশোর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তরিকুল, আপনি প্রশ্ন করেছেন যে যারা পদে রয়েছে তাদের অ্যাক্টিভিটি খুব একটা দেখা যাচ্ছে না। তরিকুল, আপনিও তো যশোর জেলা ছাত্রলীগের খুবই গুরুত্বপূর্ণ সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তো আপনি ওই যেটি বলবো, নেত্রী যে বলেছেন যে যার জায়গা থেকে কাজ করো, কে সভাপতি কে সেক্রেটারি, এগুলো এই মুহূর্তে বিবেচ্য বিষয় নেই। এই মুহূর্তে বিবেচ্য বিষয় হচ্ছে কাজ করা। তো আপনি সেটি করুন। আর একটি প্রশ্ন ছিল যে মূল্যায়নের বিষয়। অবশ্যই যারা এই দুঃসময় দলের প্রয়োজনে কাজ করছে, নিজেদের জীবন বিলিয়ে দেওয়ার মতো ঝুঁকি নিয়েও যারা কাজ করছে, তাদেরকে তো অবশ্যই সামনের দিনে এই দল মূল্যায়ন করবে। আওয়ামী লীগ তো তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়নের দলই সবসময় ছিল। আর নেত্রকোনা জেলা ছাত্রলীগের সভাপতি শাওন, তাকে মিথ্যা মামলায় কারাগারে রাখা হয়েছে আজকে 7টি মাস ধরে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে। আমরা অবশ্যই শাওনের মতো যারা রাজবন্দী হয়েছে তাদের নিঃশর্ত মুক্তি চাই। এবং নেত্রকোনার যে শুধু নয়, সারা দেশে যেই যেই জায়গায় আমাদের কমিটিগুলোর সাংগঠনিক কার্যক্রম এই মুহূর্তে অনেক ক্ষেত্রে নেই, সেখানে যারা পরবর্তী রয়েছে নেতৃত্ব দেওয়ার মতো, তাদের দিয়ে আমরা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। এবং এটি হয় সময় সময়, যুগে যুগে, কালে কালে এটি হয় সবসময়ই নেতৃত্বের একটি দ্বিতীয় স্তর তৈরি থাকে। প্রথম স্তরের যে কোনো শূন্যতায় বা অনুপস্থিতিতে তারাই একটি হিসেবে কাজ করে। এবং এটি শুধু নেত্রকোনায়, সকল জেলার ক্ষেত্রেই এটি বলবৎ রয়েছে, থাকবে। আর তৃণমূল নেতাকর্মীদের কাছে বলবো, বঙ্গবন্ধু কন্যা দেশনেত্রী শেখ হাসিনা যে নির্দেশনা বা মেসেজটি দিয়েছেন, সেটি হচ্ছে বার্তা। আপনারা অনেকেই লিখছেন, আমি দেখছি এখানে যে কমেন্ট বক্স, কমেন্টে জায়গা যে নির্দেশনা কি, করণীয় কি, কি করতে হবে। নির্দেশনা শেখ হাসিনার নির্দেশনাই যথেষ্ট, স্পষ্ট নির্দেশনা। যে যার জায়গা থেকে প্রতিরোধ গড়ে তুলুন, প্রতিবাদ করুন, এবং যে যার জায়গা থেকে নিজ দায়িত্ব গুণে কাজ করুন, করতে হবে। কারণ আজকে একটি দেশে শুধুমাত্র সবজির দাম কম দেখিয়ে চাল ডাল তেলের যে উচ্চ মূল্যস্ফীতি, আজকে মাছ মাংস তো আকাশ ছোঁয়া দামে, এবং সেই সবজির দাম কম সেটি বলে আজকে সবজিও 100 টাকার নিচে কোনো সবজির কেজি নেই। আজকে এনসিপির সেই দরবেশ, যেখানে তানবীর, আমি তাকে দরবেশ তানবীরই বলবো, একটি দরবেশের বেশভূষা নিয়ে মাথায় বিশাল টুপি টাপি লাগিয়ে তিনি সমগ্র সচিবালয় নাকি সকাল থেকে ভোর রাত অব্দি দাপিয়ে বেরিয়েছেন। তো সুতরাং যারা এই দুর্নীতির মহাযজ্ঞ শুরু করেছেন সচিবালয়কে ঘিরে, তাদের নেতৃত্বে তো বাংলাদেশ চলতে পারে না। আজকে তথাকথিত ফাপড়বাজ, চাপাবাজ বলবো এক কথায়, বিডার সেই আশিক, আপনি গ্রিনেজ রেকর্ড করেছেন না কি করেছেন ভাই, সেটি দিয়ে বাংলার মানুষের পেটে ভাত জুটে না। বাংলার মানুষের পেটে ভাত জুটানোর জন্য যদি বিনিয়োগ সম্মেলন করে থাকেন, তাহলে স্পষ্টত বলুন আপনার এই বিনিয়োগ সম্মেলন থেকে কি অর্জন হয়েছে, বাংলাদেশে কতটুকু বিদেশি বিনিয়োগ আছে এসেছে। আমরাও একটু মিলিয়ে দেখি বিগত 7, 8, 10 বছরের বিনিয়োগের সাথে এই বছরে আপনার এই বজ্রে আপনি ফসকে গেল, আপনার এই সব ফাপড়বাজির মাধ্যমে কতটুকু বিনিয়োগ এই বাংলায় আসলো, সেটিও আমাদের বিবেচনা করতে হবে। আজকে অবশ্যই আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, কারণ মঙ্গল শোভাযাত্রার মতো একটি বৈশ্বিক ঐতিহ্য, বৈশ্বিক সংস্কৃতিতেও যখন একটি রাষ্ট্রের অবৈধ ক্ষমতা দখলকারীরা নগ্ন হস্তক্ষেপ করে, তখন কিন্তু অবশ্যই আমাদের রুখে দাঁড়াতে হবে। এবং রুখে দাঁড়িয়েছে কিংবা দাঁড়াচ্ছে, অবশ্যই কাজ হচ্ছে। আজকে যেখানে দেশ কোথায় চলে গিয়েছে, যে মোড়ে মোড়ে রাজনৈতিক দল গড়ে উঠছে, মনে হয় যেন প্রতিটি ঢাকা শহরের প্রতিটি মোড়ে মোড়ে একটি রাজনৈতিক দল গড়ে উঠছে। আম জনতা পার্টি, অমুক ক্ষমতা পার্টি, তমুক দখল গ্রুপ, তমুক রিক্সা গ্রুপ, তমুক টেম্পো গ্রুপ, এইভাবে বিভিন্ন দল গঠন করে তারা কিন্তু আজকে বাংলাদেশের রাজনীতিকে একটি হাস্যরসের জায়গায় নিয়ে যাচ্ছে। এটি কিন্তু শুধুমাত্র যে তাদের দেশের সম্পদ লুট করে খাওয়ার জন্য মানসিকতা, এটি নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক যে একটি অতীত ইতিহাস রয়েছে, ঐতিহ্য রয়েছে, এটিকে কিন্তু আগামী প্রজন্মের কাছে, তরুণ প্রজন্মের কাছে, আজকে যারা বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের তরুণ কিশোর যুবকরা রয়েছে, তাদের কাছে কিন্তু রাজনীতিকে একটি হাস্যরসের খোরাকে পরিণত করার একটি অপচেষ্টাও রয়েছে। এগুলোও কিন্তু আমাদেরকে ভুলে গেলে চলবে না। সুতরাং তৃণমূলের সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমাদেরকে অবশ্যই ঘুরে দাঁড়াতে হবে, আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, আমাদেরকে অবশ্যই কাজ করতে হবে, এবং বঙ্গবন্ধু কন্যার দেশরত্ন শেখ হাসিনা সারা বিশ্বের বুকে কাঁপন ধরানো ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন এই বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরাই নিশ্চিত করবে। হয়তোবা এমনও হতে পারে আমরাও হেঁটে হয়তোবা
শাহবাগ কিংবা গুলিস্তানে থাকবো, আর শেখ হাসিনাকে বরণ করার জন্য মানুষের ঢল হয়তোবা সেই এয়ারপোর্ট ছাপিয়ে উত্তরের সমগ্র এলাকা অর্থাৎ সমগ্র ঢাকা শহর ছেয়ে যাবে শুধু মানুষে মানুষে। সেই দিনটি কিন্তু খুব বেশি দূরে নয়, সেই দিনের অপেক্ষায় আমরা সবাই রয়েছি। ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। আলো কিন্তু আসছে, আলো আসবে। শেখ হাসিনা বাংলাদেশে অবশ্যই পুনরায় গণতন্ত্রের পথে যাত্রা নিশ্চিত করবেন এবং শেখ হাসিনাই আমাদের দেশের স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে রক্ষা করবেন ইনশাল্লাহ। একটু যুক্ত করতে চাই যে যে পরিমাণ ছাত্রলীগের ছাত্রদের এবং কর্মীদের উপরে আমরা অত্যাচার দেখছি, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, তাদের কি আসলে এই একই পরিমাণ ভূমিকা আছে কিনা এ নিয়ে বেশ কিছু প্রশ্ন আমরা শুনি। আমি আসলে সেটা নিয়ে আমি কোনো মতামত দিতে চাই না। প্রধানের কাছে যাওয়ার আগে ইনান, আপনাকে লাস্ট এই প্রশ্নটা একটু করব, ছোট্ট করে উত্তর দিবেন। আপনি কি আমার প্রশ্নটা শুনতে পেয়েছেন ইনান? জি, আমি শুনতে পেয়েছি, আপনাকে ধন্যবাদ। দেখুন, আসলে তো জি, আমি আপনার কথা শুনতে পেয়েছি। দেখুন, আসলে তো বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে, বাংলাদেশের মানুষের ভোট বাতের অধিকার আদায়ের আন্দোলন বলুন, বাংলাদেশের মানুষের জীবন রক্ষার আন্দোলন বলুন, বাংলাদেশের মানুষের স্বাধীনতার আন্দোলন বলুন, সকল ক্ষেত্রেই কিন্তু ছাত্রলীগই নেতৃত্ব দিয়েছে। এটি আসলে অস্বীকার করার সুযোগ নেই। আমি আমার জায়গা থেকে বলতে চাই, আমাদের যুবলীগের ভাইয়েরা, স্বেচ্ছাসেবক লীগের ভাইয়েরা, ওনারা ওনাদের মতো করে চেষ্টা করছেন, কিন্তু বয়স, তারুণ্যের টকবগে রক্তে তো একটি আলাদা আবেদন থাকবেই। এক্ষেত্রে ছাত্রলীগের অনেককেই কথাটি বলতে শুনি যে অমুকে নামতেছে না কেন, তমুকে আসতেছে না কেন, সমুকে এটা করতেছে না কেন, এই মন্ত্রী খোঁজ নিল না, ওই এমপি খবর নিল না। আরে ভাই, যুগে যুগে কালে কালে এরকমই হয়েছে। ছাত্রলীগ সবসময়ই একমাত্র বঙ্গবন্ধু যতদিন বেঁচেছেন বঙ্গবন্ধুর আদেশ নির্দেশ পালন করেছে, তার নেতৃত্বে চলেছে এবং বঙ্গবন্ধু পরবর্তী সময় শেখ হাসিনার নেতৃত্বে চলছে। ছাত্রলীগকে কখনোই যে কেউ খুব টেনে ধরেছে, কেউ খুব সহযোগিতা করেছে এমনটি নয়। ছাত্রলীগ সবসময় অবাগা, হতবাগা, গরিব, মেহনতি, কৃষকের, মজদুরের ছেলেদের, মেধাবী ছাত্রদের সংগঠন হিসেবে এই দেশমাতৃকার তরে কাজ করেছে এবং আমাদেরকে সেটি বজায় রাখতে হবে। এবং পাশাপাশি আমি বলতে চাই, আপনারাও নিজ নিজ এলাকায় যারা আমাদের সিনিয়র সংগঠনের নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে নিয়ে কিভাবে যুগপৎ আন্দোলন করা যায় এই লক্ষ্যে কাজ করবেন। আমরা অবশ্যই আমাদের জায়গা থেকে কেন্দ্রীয়ভাবে সেই চেষ্টা অব্যাহত রাখছি।